প্রিয় ছাত্ররা, আমি শ্যামল স্যার তোমাদের ক্লাস 11-এর পরমাণুর গঠন এই চ্যাপ্টার শুরু করছি। আগের দিনে আমরা জারণ বিজারণ শেষ করেছি। আজকে আমরা পরমাণুর গঠন, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই পরমাণুর গঠনের উপরে বেস করে 11-এর কেমিস্ট্রি দাঁড়িয়ে আছে বা 12-এর কেমিস্ট্রি দাঁড়িয়ে আছে। সুতরাং এটা একটা বেজ চ্যাপ্টার বলেও আখ্যায়িত করা যায়। তো এই পরমাণুর গঠন পড়তে গিয়ে আমরা কয়েকটা জিনিস তোমাদের আলোচনা করছি বা বলছি আমি। সেটা হচ্ছে পরমাণু কাকে বলে। বিজ্ঞানী ডাল্টন সাহেব পরমাণুর একটা সংজ্ঞা দিয়েছিলেন, তোমরা জানো যে ডাল্টন সাহেব বলেছিলেন যে পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তারা হচ্ছে পরমাণু। তো একে তিনি অবিভাজ্য বলেছিলেন। কিন্তু পরবর্তীকালে তো বিজ্ঞান থেমে থাকে না। ডাল্টন সাহেব যখনই বললেন যে পরমাণু অবিভাজ্য, তখন বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলেন যে পরমাণুকে ভাঙা যায় কিনা দেখি। তো পরমাণু খুবই ক্ষুদ্র, খালি চোখে দেখা যায় না, সাধারণ অণুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না। যে অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা 10 লক্ষ গুণ বেশি, অর্থাৎ যে অণুবীক্ষণ যন্ত্রে কোনো বস্তুকে 10 লক্ষ গুণ বড় করে দেখায়, সেই অণুবীক্ষণ যন্ত্রে আমরা পরমাণুকে দেখতে পাই। সেই জন্য বিজ্ঞানীরা কল্পনাও করতে পারেননি যে এই পরমাণুকে আবার ভাঙা যায়। কিন্তু আবার বলেছি যে বিজ্ঞান থেমে থাকে না। পরপর বিজ্ঞানীরা চেষ্টা করে যায় নতুন নতুন কিছু আবিষ্কার করার জন্য। তো পরবর্তীকালে দেখা গেল যে ওই পরমাণুকে ভাঙা সম্ভব হয়েছে এবং সেই পরমাণু ভেঙে তার ভিতরে আরও অনেক অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে। তার প্রধান কয়েকটা কণা তোমরা পড়েছো 9-এ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটা হচ্ছে তার ফান্ডামেন্টাল পার্টিকেল বা প্রধান কণা। তাছাড়াও পরমাণু নিউক্লিয়াসের মধ্যে পাই মেসন, নিউট্রিনো ইত্যাদি অনেক আরও অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে। তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আমি আগেই বলেছি যেটা পরমাণুর প্রধান কণা। এদের চিহ্ন আমরা ইলেকট্রনকে ই দিয়ে প্রকাশ করি, প্রোটনকে পি দিয়ে প্রকাশ করি, নিউট্রনকে এন দিয়ে প্রকাশ করি। ঠিক আছে। ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে, প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকে এবং প্রোটনের এবং নিউট্রনের ভর প্রায় সমান, কিন্তু নিউট্রনের ভর কিছুটা প্রোটনের ভরের চেয়ে বেশি। আর ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন ভরের 1837 ভাগের 1 ভাগ, অর্থাৎ ইলেকট্রনের ভর প্রায় নগণ্য ধরা হয়। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি, ডেফিনেটলি নিউট্রন। ওকে। তো এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কে আবিষ্কার করেছিলেন প্রথম, তোমরা ক্লাস 9-এ পড়েছো। তো ইলেকট্রন আবিষ্কার করেছিলেন থমসন সাহেব, প্রোটন আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড, আর নিউট্রন আবিষ্কার করেছিলেন স্যাডিক। সেইটা আমরা পড়েছি, তবু আর একবার বলে দিলাম। আজকে আমরা যেটা পড়ব যে বিজ্ঞানী রাদারফোর্ড কিভাবে প্রোটন আবিষ্কার করলেন বা নিউক্লিয়াস আবিষ্কার করলেন, সেটা নিয়ে প্রথমে আমি তোমাদের আলোচনা করছি। তো বিজ্ঞানী রাদারফোর্ড সাহেব স্বর্ণ বিক্ষেপ পরীক্ষা বলে একটা পরীক্ষা করেছিলেন, তোমরা 9-এ পড়েছ। তো এই স্বর্ণ বিক্ষেপ পরীক্ষাটা কি, তিনি একটা সোনার পাত নিলেন, সেই সোনার পাতের বেধ বা পুরুত্ব হচ্ছে 0.304 মিলিমিটার, অর্থাৎ 0.0004 mm, খুবই ক্ষুদ্র। এরকম একটা সোনার পাত তিনি নিলেন এবং এই সোনার পাতের উপরে তিনি
আলফা কণা নিক্ষেপ করলেন, আলফা কণা প্রজেক্ট করলেন, ঠিক আছে। এবং সেই আলফা কণার উৎসটা কি? তেজস্ক্রিয় র্যাডসি আরএসি অর্থাৎ বিসমাথ 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 83-214 এই আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ তিনি উৎস থেকে আলফা কণা নিয়ে সেই সোনার পাতের উপরে নিক্ষেপ করলেন। তাহলে পরীক্ষাটা আবার বলছি যে রাদারফোর্ড সাহেব 0.304 মিলিমিটার একটি সোনার পাত নিলেন এবং সেই পাতের উপরে তিনি আলফা কণা নিক্ষেপ করলেন। আলফা কণার উৎস কি? বিসমাথ 83-214 এবং তার পাত্রের পিছনে একটা জিঙ্ক সালফাইডের পর্দা রাখলেন। এটা হচ্ছে ZnS, জিঙ্ক সালফাইডের পর্দা। এবার তিনি কি দেখলেন? দেখলেন যে অধিকাংশ আলফা কণাগুলো সোজাসুজি এই জিঙ্ক সালফাইডের পর্দার উপরে স্পট পড়েছে, অর্থাৎ অধিকাংশ আলফা কণাগুলো সোজাসুজি বেরিয়ে গেছে। দুই একটা আলফা কণা দেখো, এই একটা দুটো আলফা কণা একটু বেঁকে নির্গত হয়েছে, আর একটা কি দুটো আলফা কণা, বোর্ডে আমি একটা দেখিয়েছি, একটা আলফা কণা যে পথে গেছে ঠিক সেই পথে ফিরে এসছে। এটা হচ্ছে অবজারভেশন বা পর্যবেক্ষণ করলেন। তো তিনি সিদ্ধান্ত কি করলেন? যেহেতু অধিকাংশ আলফা কণাগুলো সোজাসুজি বেরিয়ে গেছে, তাহলে নিশ্চয়ই তার সামনে কোনো প্রতিবন্ধকতা নেই, অর্থাৎ সামনে কোনো বাধা নেই। এখান থেকে তিনি কি সিদ্ধান্তে আসলেন? যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা এবং একটা কি দুটো কণা যে পথে গেছে সেই পথে ফিরে এসছে। যদি আমরা 20,000 বা 20,000 আলফা কণা নিক্ষেপ করি, তার মধ্যে একটা মাত্র কণা যে পথে গেছে ঠিক সেই পথে ফিরে এসছে। কেন বলো দেখি? তার কারণ হচ্ছে নিশ্চয়ই তার সামনে কোনো বাধা আছে এবং সেই বাধাকে অতিক্রম করে আলফা কণাগুলো যেতে পারেনি। এখন নিশ্চয়ই সেই বাধাটা একটা নিরেট অঞ্চল এবং ঘন সন্নিবিষ্ট, সেই বাধা বা সেই নিরেট অঞ্চলটাকে ভেদ করে দেখো এই আলফা কণাটা যেতে পারেনি, সে আবার ফিরে এসছে। এখন প্রশ্ন উঠতে পারে যে এই যে ঘন সন্নিবিষ্ট অঞ্চলটা যেটা পরমাণুর কেন্দ্রের মধ্যে রয়েছে, এই অঞ্চলটা চার্জ কি হবে? যদি এটা নেগেটিভ চার্জ হতো তাহলে কিন্তু এই আলফা কণাটা শোষিত হতো। তার কারণ হচ্ছে আলফা কণা হচ্ছে পজিটিভ চার্জ, আলফা কণার সংকেত হচ্ছে Ag2 4++। সুতরাং একটা পজিটিভ কণা যদি এই নেগেটিভ কণাকে আঘাত করত, তাহলে এই নেগেটিভ কণা এই পজিটিভ কণাকে নিউট্রালাইজ করে দিত, ফলে এটা শোষিত হতো। এবং এটা যদি প্রসম হতো তাহলেও কিন্তু এটা হয়তো এই দিকে ওই দিকে বেঁকে যেত, কিন্তু এটা যে পথে গেছে ঠিক সেই পথে ফিরে এসছে। অর্থাৎ এই যে কেন্দ্রে যে ঘন সন্নিবিষ্ট অঞ্চলটা রয়েছে, এটা নিশ্চয়ই ডেফিনিটলি পজিটিভ চার্জ হতো, কারণ আমরা জানি পজিটিভ চার্জের মধ্যে বিকর্ষণ হয়, ফলে এই অঞ্চলটা হচ্ছে ডেফিনিটলি পজিটিভ চার্জ যুক্ত, ফলে এটা বিকশিত হয়ে যে পথে আলফা কণাগুলো এসছে ঠিক সেই পথে আবার ফিরে গেছে। আরেক দু একটা কণা বেঁকে গেছে, কারণ কি? কারণ হচ্ছে এই যে পজিটিভ চার্জ যুক্ত অঞ্চলে একটা ক্ষেত্র থাকে। তুমি যদি একটা ফ্যান ঘোরাও তাহলে দেখবা ফ্যানের চারিদিকে হাওয়া হয়, অথচ সেই সব জায়গাটায় ফ্যানের ব্লেড থাকে না, একটা নির্দিষ্ট অঞ্চল ব্যাপী ফ্যানের হাওয়াটা হয়, সেটাকে ফ্যানের হাওয়া অঞ্চল বলে। ঠিক একই রকম ভাবে তুমি যদি একটা চুম্বকটাকে রাখো, তাহলে ধরো এইরকম একটা সুতি চুম্বক আছে, এই সুতি চুম্বকের কিন্তু একটা আকর্ষণ ক্ষেত্র থাকে,
এর মধ্যে সে আকর্ষণ করতে পারে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে এই যে একটা পজিটিভ চার্জ যুক্ত অঞ্চল রয়েছে, যদিও এটা টোটাল পজিটিভ চার্জটা আর মানে ঘন অঞ্চল না, এটা ফাঁকা, তৎসত্ত্বেও এখানে যেরকম ছোট ছোট অঞ্চল প্লাস চার্জ অঞ্চল রয়েছে, এই প্লাস চার্জ দিয়ে অঞ্চল দিয়ে যখন পজিটিভ চার্জ যুক্ত কণাগুলো যেতে চায়, তখন এই পজিটিভ চার্জ আর এই পজিটিভ চার্জ দ্বারা বিকশিত হয়ে তারা বেঁকে যায়, বা কোনো কণা যদি এই নিউক্লিয়াসের গা ঘেঁষে যায়, তারাও একটু বেঁকে নির্গত হয়। তো এই রাদারফোর্ডের স্বর্ণবিক্ষেপ পরীক্ষা থেকে রাদারফোর্ড কি সিদ্ধান্তে উপনীত হলেন? তিনি উপনীত হলেন যে পরমাণুর দুটো অংশ, একটা হচ্ছে পরমাণুর কেন্দ্রক বা অন্দরমহল, আর একটা হচ্ছে পরমাণুর বহির্মহল, যেটা বাইরে থাকে এবং যেখানে এই ইলেকট্রনগুলো থাকে। এগুলো হচ্ছে ইলেকট্রন, এইগুলো বাইরে আছে। ঠিক আছে, তো তিনি এই কেন্দ্রকের তাকেই বললেন নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কাকে বলে? আমরা বলতে পারি পরমাণুর কেন্দ্রে একটা অতি ক্ষুদ্র অঞ্চলে একটি নিরেট ঘন সন্নিবিষ্ট অঞ্চল থাকে, যেটা ধনাত্মক চার্জযুক্ত এবং যার ভিতরে ওই পদার্থের সমস্ত বা ওই পরমাণুর সমস্ত ধর্ম বজায় থাকে, সেটাই হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ থাকে, পরবর্তীকালে আমরা জেনেছি যে সেটাই হচ্ছে প্রোটন। ঠিক আছে, আর এই নিউক্লিয়াসকে বেষ্টন করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে। তো রাদারফোর্ড যখন পরমাণু মডেল বা এই পরীক্ষাটা করেছিলেন, তখন কিন্তু নিউট্রন কণা আবিষ্কার হয়নি। সেই জন্য তিনি বলেছিলেন যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে শুধু প্রোটনই থাকে। কিন্তু যখন আমরা দেখলাম যে প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যার মধ্যে ডিফারেন্স আছে, প্রোটন সংখ্যা যা হয় ভর সংখ্যা প্রায় দ্বিগুণ বা তার চেয়ে বেশি হয়, তাহলে আমরা জানি যে পরমাণুর নিউক্লিয়াসে যে সংখ্যাটা থাকে সেটাই হচ্ছে ভর সংখ্যা, কারণ ইলেকট্রনগুলোকে আমরা ধরি না। তাহলে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যদি শুধু প্রোটনই থাকে, তাহলে ভর সংখ্যা কি করে প্রোটন সংখ্যার দ্বিগুণ হয়? বিজ্ঞানীদের কাছে বিজ্ঞানীরা রাদারফোর্ড সাহেবকে প্রশ্ন করলেন, তখন রাদারফোর্ড সাহেব একটা ব্যাখ্যা দিলেন। তিনি বললেন যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে দু ধরনের প্রোটন থাকে, একটা হচ্ছে প্রশমিত প্রোটন আর একটা অপ্রশমিত প্রোটন। তো তিনি প্রশমিত প্রোটন আর অপ্রশমিত প্রোটন অর্থাৎ চার্জযুক্ত প্রোটন বলে তিনি আখ্যায়িত করলেন এবং বললেন এটা প্রায় সমান সংখ্যায় থাকে। প্রশমিত প্রোটন পরবর্তীকালে নিউট্রন কণা বলে আবিষ্কৃত হয়েছে, কিন্তু রাদারফোর্ড সাহেব সেটা বলতে পারেননি। তিনি বলেছিলেন যে সেগুলো প্রশমিত প্রোটন, আর এই প্রশমিত প্রোটন আর অপ্রশমিত প্রোটন মিলেই ভর সংখ্যা হয়। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে রাদারফোর্ডের এই তথ্যটা ভুল প্রমাণিত হয়েছে। তিনি প্রশমিত প্রোটন যেটা বলেছিলেন সেটা আসলে প্রশমিত প্রোটন না, সেগুলো ছিল নিউট্রন। অর্থাৎ পরবর্তীকালে বিজ্ঞানী স্যাডউইক সাহেব ওই নিউট্রন কণা আবিষ্কার করেছিলেন। অর্থাৎ তাহলে আমরা কি দেখতে পেলাম যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রধানত দুটো কণা থাকে, সেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন। প্রোটনগুলো ডেফিনিটলি পজিটিভ চার্জযুক্ত, নিউট্রনগুলো নিস্তড়িত এবং ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘোরে। তো প্রোটন পজিটিভ, এটা মনে রাখার একটা সহজ উপায় রয়েছে। প্রোটনের প্রথম অক্ষর পি, পজিটিভের প্রথম অক্ষর পি, সুতরাং প্রোটন পজিটিভ।
নিউট্রনের প্রথম অক্ষর এন, নিউট্রাল তার প্রথম অক্ষর এন, অর্থাৎ নিউট্রন নিস্তড়িত। সুতরাং প্রোটন যদি পজিটিভ হয়, নিউট্রন যদি নিস্তড়িত হয়, তাহলে ডেফিনেটলি ইলেকট্রনগুলো নেগেটিভ হবে এবং তারা বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। তো রাদারফোর্ড যে স্বর্ণবিক্ষেপ পরীক্ষা করলেন, সেখান থেকে কতগুলো প্রশ্ন তোমাদের আমি বলছি। 1 নম্বর, রাদারফোর্ড সাহেব যে সোনার পাতটা ব্যবহার করেছিলেন তার পুরুত্ব কত ছিল? তিনি যে আলফা কণাগুলো নিক্ষেপ করেছিলেন তার উৎস কি ছিল? এবং তিনি যে পিছনে পর্দাটা রেখেছিলেন সেটা কিসের পর্দা ছিল? এই প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে এই রাদারফোর্ডের স্বর্ণ বিক্ষেপ পরীক্ষায় আমরা দেখলাম যে আলফা কণাগুলো সোজাসুজি বেরিয়ে গেছে, কিন্তু আমরা শিখলাম যে নিউক্লিয়াসকে বেষ্টন করে বিভিন্ন কক্ষপথে এই ইলেকট্রনগুলো ঘুরছে। তাহলে এই যে আলফা কণাগুলো, এই দেখো ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের উপরে যখন আঘাত করে তখন তারা ইলেকট্রন দ্বারা বিক্ষেপিত হয় না কেন? অর্থাৎ কোশ্চেন হচ্ছে যে আলফা কণাগুলো যখন পরমাণুর উপরে নিক্ষেপ করা হয় তখন নিউক্লিয়াসের বাইরে যে বিভিন্ন ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো দ্বারা আলফা কণাগুলো বিক্ষেপিত হয় না কেন? উত্তরটা খুবই সোজা। তোমাদের বলে রাখি যে আলফা কণাগুলোর ভর খুবই বেশি আর ইলেকট্রনের ভর খুবই কম। ছোট্ট একটা উদাহরণ বলি, যে একটা সুমো কুস্তিগিরের সঙ্গে যদি একটা মশার লড়াই হয়, ধরো একটা সুমো কুস্তিগির প্রায় 400 কেজি ওজন, সে ছুটছে 100 কিলোমিটার বেগে, 100 মিটার দৌড়ে সে অংশগ্রহণ করেছে, খুব জোরে ছুটছে। তার সামনে যদি একটা মশা এসে তার গতিরুদ্ধ করতে চেষ্টা করে, সে কি তার গতিরুদ্ধ করতে পারবে? পারবে না, কারণ মশাটাকে সে এমনিতেই ঠেলে দিয়ে সোজাসুজি চলে যাবে। তাহলে ব্যাখ্যাটা কি দাঁড়ালো? যে ইলেকট্রনের ভর আলফা কণার তুলনায় অনেক 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 কম, বা উল্টোভাবে বললে ইলেকট্রনের তুলনায় আলফা কণাগুলোর ভর অনেক 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 বেশি। আর ভর বেশি হওয়া মানে তাদের গতিশক্তি বেশি হয়ে যাবে, কারণ আমরা জানি 12 mv², ভি হচ্ছে গতিবেগ। ফলে যখন একটা ভারী কণা গতিশীল হয় তখন খুব ক্ষুদ্র ভরযুক্ত কণা তাকে ডিস্টার্ব করতে পারে না। সেই জন্য ইলেকট্রন দ্বারা আলফা কণাগুলো বিক্ষেপিত হয় না। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি অনেকগুলো ছিল, তবে মেনলি দুটো ত্রুটি আমি তোমাদের বলছি। একটা হচ্ছে রাদারফোর্ড সাহেব বলেছিলেন যে নিউক্লিয়াসকে বেষ্টন করে ইলেকট্রনগুলো ঘোরে এবং তারা নিউক্লিয়াসের উপরে পড়ে না, কিন্তু তরঙ্গ বলবিদ্যা বলছে যে কোনো একটা কণাকে বা কোনো একটা বস্তুকে কেন্দ্র করে ইলেকট্রন বা ইলেকট্রনের ন্যায় কোনো ক্ষুদ্র কণা যদি ঘুরতে থাকে তাহলে তরঙ্গ বলবিদ্যা অনুসারে তাদের শক্তির ক্ষয় হয় এবং এই শক্তির ক্ষয় হতে হতে তারা একসময় নিউক্লিয়াসের উপরে পড়বে। কিন্তু ইলেকট্রনগুলো এখনো অবধি নিউক্লিয়াসের উপর পড়ছে না। তো রাদারফোর্ড সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাহেব এর সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। অর্থাৎ রাদারফোর্ডের
মতে অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসের উপরে পড়ার কথা, কিন্তু বাস্তবে পড়ছে না। এর ব্যাখ্যা রাদারফোর্ড সাহেব দিতে পারেন নি। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে রাদারফোর্ড সাহেব বলেছিলেন যে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে বেষ্টন করে ঘোরে তখন তাদের নিরবিচ্ছিন্ন বর্ণালী তৈরি হয়। নিরবিচ্ছিন্ন বর্ণালী কাকে বলে? সূর্যের আলো বা কোনো সাদা আলো যদি প্রিজমের উপরে ফেলা যায় তাহলে সেই আলো বিশ্লিষ্ট হয়ে 7টা বিভিন্ন রঙের আলোতে পরিণত হয়, যেটা আমরা রামধনুতে দেখতে পাই। এটাকে বলা হয় নিরবিচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রাম। এইটা পাওয়ার কথা বিজ্ঞানী রাদারফোর্ড সাহেব বলেছিলেন, কিন্তু বাস্তবে দেখা গেল যে রেখা বর্ণালী তৈরি হয় বা পটি বর্ণালী তৈরি হয় বা পারমাণবিক বর্ণালী তৈরি হয়। সেটা কি পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালী বা পটি বর্ণালী কাকে বলে? যে বর্ণালীতে অনেকগুলো সাদা সাদা রেখা পাওয়া যায়, মাঝখানে অন্ধকারাচ্ছন্ন অঞ্চল থাকে, সেখানে ওই বিভিন্ন কালার অর্থাৎ বেনিয়া সহ কলা, এই কালারগুলো দেখা যায় না, তাদের সেই বর্ণালীটাকে বলা হবে রেখা বর্ণালী। এটা কিভাবে তৈরি হয়? এটা একটা ওই পরমাণুকে উদ্দীপিত করলে যে রশ্মি বেরোয়, সেটা ইলেকট্রিক আর্কের যন্ত্রের মধ্যে দিয়ে চালনা করলে একটা রশ্মি বেরোয়। সেটা যদি আমরা প্রিজমের উপরে ফেলি তাহলে প্রিজম থেকে যখন বেরোয় তখন সেই রশ্মিগুলো সাদা সাদা কয়েকটা রেখা দ্বারা উৎপন্ন হয় এবং তার মাঝখানে অন্ধকারাচ্ছন্ন অঞ্চল থাকে। যেহেতু এটা সাদা সাদা রেখা দেখা যায় বলে এটা রেখা বর্ণালী বলে, বা পটির মতো দেখতে বলে এটাকে পটি বর্ণালী বলে। তাছাড়াও একে পারমাণবিক বর্ণালীও বলে, কারণ পরমাণুকে উদ্দীপিত করে তৈরি হয় বলে এটাকে পারমাণবিক বর্ণালীও বলে। তাহলে কি দেখলাম? রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি আমরা প্রধানত দুটো পেলাম। এক হচ্ছে নিউক্লিয়াসকে বেষ্টন করে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের উপরে পড়ার কথা, কিন্তু পড়ছে না। 2 নম্বর, তিনি বলেছিলেন যে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যাবে, কিন্তু বাস্তবে রেখা বর্ণালী পাওয়া যায়। কিন্তু কেন এটা হয় সেটা তিনি ব্যাখ্যা দিতে পারেননি। সেটা আমরা পরের দিনে আলোচনা করব। আজকে আমি এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক ধন্যবাদ।